আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জিআইবি প্রস্তুতির জন্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স পিওই এই সাবজেক্টের মডিউল এ থেকে আমরা শুরু করব। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স আমি এটা বারবার বলে আসছি, এটা আপনাকে পাস করার জন্য পুরো বই দেখার দরকার নেই। তিনটি অধ্যায় দেখবেন, বহু প্রশ্ন কমনের ছড়াছড়ি। তো এই তিনটি অধ্যায় মোটামুটি আপনাকে একটু নার্চার করতে হবে, খুব বেশি পড়ার দরকার নেই। এই অধ্যায় থেকে যেগুলো দিয়েছি এর মধ্যে তো কমন পাবেনই ইনশাল্লাহ। আর অন্যান্য যে অধ্যায়গুলো, কোন কোন অধ্যায়গুলো করতে হবে আমি আপনাদের বলে দিব। তো এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে। আমরা মডিউল এ নিয়ে আজকে একটু আলোচনা করব, এবং মোটামুটি একটু সহজ অধ্যায়। তো এই মডিউল এতে আমরা প্রথমে দেখব এখানে যে সূচিপত্র আছে, সেই সূচিপত্র অনুযায়ী আমরা একটু চলার চেষ্টা করব। এই সূচিপত্রতে যে ইয়াটা দেওয়া আছে, আমাদের সাজেশন যেটা দেওয়া আছে, আমি আপনাদের বারবার বলে রাখি যে এটা হচ্ছে আমাদের একটা দর্পণ, আয়নার মতো ব্যবহার হবে। যে এখানে এটা দেখলে আপনারা মনে করবেন যে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, এটা দেখলে বুঝতে পারবেন। আর সকল সালের প্রশ্ন এখানে দেওয়া আছে। আপনার আলাদা করে কোনো যে বই দেখতে হবে এরকম দেখার হয়তো কোনো ইয়া নেই। তারপরে আপনার যদি মনে প্রশ্ন জাগে কোনো, যে এই প্রশ্নটা আমার একটু জানা জরুরি বা দরকার, তাহলে আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাকে হেল্প করব। আমি ইনশাল্লাহ অ্যাভেলেবল থাকবো, সবসময় অ্যাভেলেবল থাকবো। আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি আপনাদের সাথেই আছি। আর তাহলে প্রথম দেখি আমরা একটু দেখি। আচ্ছা, অর্থনীতি কি? আমাদের এটি একবারও পরীক্ষায় আসেনি, কিন্তু যেহেতু অর্থনীতির সাবজেক্ট, এটি আমাদের জানা জরুরি যে অর্থনীতি কি। তো অর্থনীতি আমরা একটু এটা, তাহলে অর্থনীতি কি এটা আমাদের একটু জানা জরুরি যে অর্থনীতি কি। আমরা এটা নিয়ে একটু দেখি। আচ্ছা, এই যে অর্থনীতি কি, আমরা এই সংজ্ঞামূলক প্রশ্নগুলো কিছু মনীষীদের সংজ্ঞা আমরা উল্লেখ করতে হয়, করলে বেশ ভালো। যদি মনে না থাকে দরকার নেই দেওয়া। তাহলে আমরা অর্থনীতির সংজ্ঞাটা এখানে বেশ কয়েকটি ভাবে এখানে আলোচনা করা আছে। যে অর্থনীতি শব্দটি গ্রিক শব্দ ওকাইনোমিয়া থেকে এসেছে, যার দ্বারা গার্হস্থ্য ব্যবস্থাপনা বোঝায়। মূলত গার্হস্থ্য ব্যবস্থাপনা ও অর্থনীতি ব্যবস্থাপনা প্রায় একই ধরনের। অর্থনীতি এমন একটি শাস্ত্র যেখানে সীমিত সম্পদ, এই লাইনটা হচ্ছে মূল। অর্থনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র, একটু জুম করি। হ্যাঁ, অর্থনীতি এমন একটি শাস্ত্র যেখানে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। সম্পদ অল্প, সম্পদ অল্প আর অসীম অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। আমাদের সংজ্ঞার মধ্যে এই বিষয়টা আমাদের উল্লেখ থাকতে হবে, এবং পুরো অর্থনীতি বিষয়টা এর নিয়ে, এই দুটা বিষয়ের উপরই মানে আলোচনা হবে। তাহলে সীমিত সম্পদ, আমাদের অবশ্যই সম্পদ সীমিত, আর অভাব অসীম। এই অভাব অসীম মেটানোর প্রচেষ্টা নিয়ে অর্থনীতিতে আলোচনা হয়। অর্থনীতির যে জনক, সে জনকের সংজ্ঞাটাও আমাদের একটু মনে রাখলেই চলে। এখানে যে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। আর এই সংজ্ঞাটা দিতে পারলে ভালো। আর আমরা মূলত এইরকম এই সংজ্ঞাটা, মানে এই একটা লাইন খুব ভালো মতো মনে রাখার চেষ্টা করবো। সংজ্ঞার মধ্যে কিন্তু এই দুইটা জিনিস আপনার স্যার দেখবে, যে স্যার খাতা কাটবে, যে সংজ্ঞার মধ্যে এই দুটো কথা বলা আছে কিনা, সীমিত সম্পদ এবং অসীম অভাব। আচ্ছা, তাহলে সীমিত সম্পদ এবং অসীম অভাব দ্বারা মানুষের অভাব মেটানোর ক্ষমতা, যে প্রচেষ্টা করা হয়, এটা নিয়ে অর্থনীতিতে আলোচনা করা হয় আমাদের। সর্বশেষে আমাদের এখানে আলফ্রেড মার্শাল বলছে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনে সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। আর এল রবিন্সের সংজ্ঞাটাও হচ্ছে আমাদের অর্থনীতি অনেক বেশি গ্রহণযোগ্য। অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব, এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা সংজ্ঞা। অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে। আচ্ছা, একটু মিউট করবেন তাহলে। তাহলে এখানে আমরা অর্থনীতির সর্বশেষ যে সংজ্ঞাটা বলা আছে, অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান যা মানুষের অসীম অভাব
এ কথা থাকতেই হবে। বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মাধ্যমে, এখানে আগে ছিল কি শুধু বিকল্প সীমিত সম্পদ ছিল, আগে শুধু শুধু ছিল কি সীমিত সম্পদ, সম্পদ তো সীমিতই কিন্তু সেটা আবার বিকল্প ব্যবহারযোগ্য হতো, মানে একই সম্পদ দ্বারা আপনি দুই তিন ধরনের অভাব মোচন করতে পারবেন। কারণ কোন অভাব মোচন আগে করবেন সেটা আপনার বিষয়, সেই বিষয়টা নিয়ে এই অর্থনীতিতে আলোচনা করা হয় আর কি, যে সম্পদের মাঝে সমন্বয় সাধনকারী কার্যাবলী নিয়ে আলোচনা করে। ধরুন বিষয়টা এরকম যে সীমিত সম্পদ, আপনি ব্যাংকের স্যালারি পেয়েছেন, ধরুন যেটা পেয়েছেন সেটা দিয়ে তো আপনার সংসার চালাতে হয় এবং অন্যান্য খরচ মেনটেন করতে হয়। তাহলে আপনার কাছে সম্পদটা মানে নগদ টাকা সীমিত, নগদ টাকা সীমিত, তার মধ্যে থেকে আপনি 50,000 টাকা রেখেছেন। এই 50,000 টাকা দিয়ে আপনি আপনার ছেলের জন্য একটা ল্যাপটপ কিনে দিবেন, অথবা আপনার বইয়ের জন্য গহনা কিনে দিবেন। এখন কোনটা জরুরি আপনার কাছে? এখন ছেলেকে ল্যাপটপ কিনে দেওয়াই কি জরুরি এই সময়ে, নাকি আপনাকে বইয়ের গহনা কিনে দেওয়া জরুরি? দেখুন এই 50,000 টাকা নগদ টাকা দিয়ে কিন্তু আমরা দুই ধরনের অভাব মোচন করতে পারতেছি, তাই না? এর নামই হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য, এর নাম হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য, মানে নগদ টাকাকে বিকল্পভাবে ব্যবহার করতে পারে, মানে কোন ধরনের অভাব আমরা মোচন করব সেটা সে নিয়ে আলোচনা করে এখানে অর্থনীতি। আচ্ছা, তাহলে অর্থনীতির সংজ্ঞার মধ্যে আমাদের এই অসীম অভাব কথা উল্লেখ থাকতে হবে এবং সীমিত সম্পদ এই কথাটা উল্লেখ থাকতে হবে, এবং পুরো অর্থনীতি বিষয়টা এই দুটা নিয়েই আলোচনা, অসীম সীমিত সম্পদ এবং অসীম অভাব। আচ্ছা, আমাদের এখানে যে একটা বিষয়, আচ্ছা আমরা সাজেশনটা দেখি। এই যে এটা এবারে কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে ব্যষ্টিক অর্থনীতি সমষ্টিক অর্থনীতি থেকে ভিন্ন, অথবা ব্যষ্টিক অর্থনীতি সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য, প্রায় এটা 99 এসেছিল, এটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবারের জন্য অত্যন্ত বেশি। তো আমরা দেখব ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্যটা দেখব, যে কিভাবে ভিন্ন এটা। তাহলে এখানে আমরা ব্যষ্টিক অর্থনীতি এবং সমষ্টিক অর্থনীতির কথা বলা আছে। তাহলে ব্যষ্টিক বলতে আমরা জানি ক্ষুদ্র বা ছোট বা অল্প, সামষ্টিক বলতে আমরা বুঝি কথার দ্বারাই বোঝা যাচ্ছে যে এটা অনেক বড়। সামষ্টিক মানে কি, অনেকগুলি একত্রিত করে যেটা হয় সেটা হচ্ছে সামষ্টিক। আর ব্যষ্টিক কি, ব্যষ্টিক হচ্ছে ছোট বা ক্ষুদ্র বা অল্প। তাহলে এই ব্যষ্টিক অর্থনীতি মানে ছোট অর্থনীতি বা ছোট পরিসর অর্থনীতি, আর সামষ্টিক অর্থনীতি মানে বৃহত্তর পরিসরের অর্থনীতির মধ্যে পার্থক্য চাইছে। বিষয়টাকে যদি আমরা এভাবে একটু ধরি তাহলে কিন্তু আমরা একটু মিউট করবে, তাহলে আমরা সহজে পার্থক্যটা লিখতে পারবো। তাহলে অর্থনীতির যে শাখায়, তাহলে এটা কি আমাদের সমাজের আপনার পরিবারের অভাব চাহিদা মেটানোর এই যে বিষয়গুলো নিয়ে যে আলোচনা করা, এটাও অর্থনীতি। আর আমাদের সামগ্রিক দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের ভোগ কত, আমাদের চাহিদা কত, উৎপাদন কত, এটাও কিন্তু একটা অর্থনীতি। তাহলে আপনার ফ্যামিলিগত যে চাহিদা উৎপাদন, অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা একজন প্রতিষ্ঠানের যখন আমরা কোনো অর্থনৈতিক আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ব্যষ্টিক অর্থনীতি। আর যখন সামগ্রিক দেশের বা সামগ্রিক অঞ্চলের কোনো চাহিদা নিয়ে আলোচনা করব বা কোনো ভোগ উৎপাদন এলা নিয়ে আলোচনা করব, সেটা না হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তাহলে আমাদের ব্যষ্টিক অর্থনীতি কি? তাহলে ব্যষ্টিক অর্থনীতি ছোট পরিসরে আমরা কোনো একক প্রতিষ্ঠান বা একক ব্যক্তি নিয়ে আমরা যখন কোনো অর্থনীতির বিষয়বস্তু আলোচনা করবো সেটা ব্যষ্টিক অর্থনীতি। আর সামগ্রিক কোনো ভৌগোলিক এরিয়া, কোনো দেশের, কোনো জাতি গোষ্ঠীর আমরা অর্থনৈতিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। সেটা এখানে আমরা এই দুটা বিষয় থিমটা যদি আমরা মাথায় রাখি তাহলে এটা আমরা লিখতে পারবো। দেখুন সংজ্ঞা, অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা সম্পর্কে পৃথক পৃথক মানে কি একক একক একজন একজন করে, তাই না, আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে, যেটা বললাম আমি একটু আগে। আর সামষ্টিক অর্থনীতি কি আছে, যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান একক একক পৃথক পৃথক না, সবগুলো মিলে যখন আমরা আলোচনা করবো সেটা সামষ্টিক। তাহলে অপরদিকে অর্থনীতির যে শাখায় একটি অর্থ ব্যবস্থার সামগ্রিক আচার আচরণ বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। তাহলে একটা অর্থনীতির যে শাখায় আমরা কি করি, একটা ভৌগোলিক অঞ্চলের বা একটা দেশের বা একটা জাতিগোষ্ঠীর
আচার আচরণ বিশ্লেষণ এবং আমরা চাই সেটা হচ্ছে আমাদের কাছে কি সামষ্টিক অর্থনীতি। দেখুন এই সংজ্ঞাটা যদি আপনি মনে রাখতে পারেন 4টা থেকে 5টা পার্থক্য এখানে লিখতে পারবেন। এখানে অনেক ধরনের মানে জটিল পার্থক্য আছে, আবার সহজ পার্থক্য আছে। আপনার কাছে যে সহজ পার্থক্য যেটা সেটা দিবেন, আপনি যেটা ধরে রাখতে পারবেন সে পার্থক্য দিবেন। জোর করে ওই পড়া ইয়ে করার দরকার নেই। আপনার যে সহজ পার্থক্য যেটা আপনার কাছে মনে হবে ওইরকম 4 থেকে 5টা পার্থক্য আপনি দিবেন। তাহলে শব্দগত পার্থক্য, ব্যষ্টিক বা মাইক্রো। তাহলে মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট, অপরদিকে ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে কি বৃহৎ বা বিশাল। এটা পার্থক্য আকারে আপনি দিবেন। তারপরে আছে চলকের পার্থক্য। চলকে এটা আপনার মাথায় দেখা যাচ্ছে যে ধরে নাও রাখতে পারেন। চলক বলতে কি বুঝে আমি একটু আপনি বুঝে দিই। চলক হচ্ছে কি চলমান, চলক যেটা পরিবর্তন হয়। ধ্রুবক কোনটা যেটা স্থির থাকে। তার চলকের পার্থক্য। এখানে চলকের পার্থক্য বলতে অর্থনীতিতে দ্রব্যের দাম, ভোক্তার রুচি, আয়, অভ্যাস, এই জিনিসগুলো হচ্ছে চলক। এগুলো যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার এখন কি বলে, আপনার এখন কোনো মাছ হচ্ছে আপনার প্রিয় হতে পারে, কিন্তু বয়সের সাথে সাথে আপনার সেই মাছটা প্রিয় নাও হতে পারে, সেই মাছটা আপনার আর স্বাদ নাও লাগতে পারে। কোনো পোশাক পরিচ্ছদ আপনি ইয়ং বয়সে যেটা ভালোবাসতেন, এখন একটু বয়স হওয়ার পরে কিন্তু আপনি আর সেটা ভালো নাও বাসতে পারেন। এই যে আপনার ভোক্তার যে অভ্যাস, রুচি, আয়, এই জিনিসগুলো পরিবর্তনশীল, একেই বলে চলক। তার চলক হচ্ছে কি যেটা পরিবর্তন হয়ে যায়। তাহলে সেই জিনিসটা এখানে আছে যে ব্যষ্টিক অর্থনীতির মূল চলক হলো ফার্মের উপাদান নিয়োগ, বিশেষ দ্রব্যের দাম, উৎপাদন, বিশেষ ভোক্তার আয়। মানে একক একক কোনো গোষ্ঠীর কথা বলা হয়েছে এখানে, মানে একক কোনো প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। যে ব্যষ্টিক অর্থনীতির মূল চলক হলো ফার্মের কোনো নির্দিষ্ট ফার্মের উপাদান নিয়োগ। আমাদের ফার্মে যে উপাদানগুলো নিয়োগ করছে সেই উপাদান শুধুমাত্র সেই ফার্মের উপাদানগুলো নিয়োগ, সেটা হচ্ছে আমাদের কাছে কি চলকের, মানে ব্যষ্টিক অর্থনীতির ক্ষুদ্র চলকের। তাহলে এখানে হচ্ছে বিশেষ দ্রব্যের দাম, ভোক্তার উৎপাদন, আয়, ভোগ ইত্যাদি। আর অপরদিকে সমষ্টিক অর্থনীতির চলক হলো কি জাতীয় আয়। আমরা পুরো বাংলাদেশের যদি আমরা চলক যদি ইয়া করি তাহলে জাতীয় আয়, তাহলে জাতীয় আয় হচ্ছে কি আমাদেরকে পরিবর্তনশীল, তাই না? জাতীয় আয় তো কি ওঠানামা করে। তারপরে সামগ্রিক ভোগস্তর, আমাদের ভোগস্তর এই বছর আমরা কি করেছি, আমরা এত টাকার এত মেট্রিক টন চাল আমাদের লেগেছে, সামনের বছর নাও লাগতে পারে, কম লাগতে পারে, বেশি লাগতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি সামষ্টিক, মানে সমগ্র দেশের চিত্র যেখানে ফুটে তুলবো সেটা হচ্ছে সামষ্টিক। আর যখন আমাদের কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের চিত্র যখন সেটা ফুটে তুলবো সেটা হচ্ছে আমাদের ব্যষ্টিক। আচ্ছা, এখানে আমাদের এই বিষয়গুলো পার্থক্য দেওয়া আছে। এর মধ্যে থেকে আপনাদের যে পার্থক্যটা আপনি মনে রাখবেন সেই পার্থক্যটা দাগ দিবেন। হ্যাঁ, নোটে দাগ দিবেন। আর কালার পেন ইউজ করবেন, পেন্সিল ইউজ করবেন, নোটের উপরে দাগ দিবেন। দিয়ে ওই পার্থক্যগুলো আপনার যেটা ভালো লাগে, যেটা মনে রাখতে পারবেন, অথবা আপনার মাথায় কোনো আইডিয়া আসলো সেই জিনিসটা এখানে নোট করে রাখবেন একটু। ঠিক আছে? এইভাবে একটু দেখবেন, অনেক সহজে আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, আমরা পার্থক্যটা দেখলাম, পুরোটা পড়লাম না, অনেক সময় চলে যাবে এই জন্য। মূল থিমই হচ্ছে এটাই, যে কথাটা বললাম আমি, এটা হচ্ছে মূল থিম। এই থিমের উপরে আপনি লিখতে হবে। আচ্ছা, তারপরে আমরা সাজেশন দেখি। এটা এই যে 98 আসছিল, দুষ্প্রাপ্যতা বা অপ্রতুলতা পছন্দের সমস্যা নিয়ে আসে। আচ্ছা, এটা দেখবো না। তারপর আছে যে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় আসছে 97, 98। সুযোগ ব্যয় কি, চিত্রসহ ব্যাখ্যা করুন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদের কিন্তু এই কটার মধ্যে দিবেই, এটা কিন্তু মাথায় রাখেন। এই যে এই সুযোগ ব্যয়টা যেটা আছে, এটা এটা দেওয়া হয়নি না। এই যে এটা একটা এই যে একটা, আর যেটা আমরা দেখলাম, এই তিনটার মধ্যে একটা হয়তো বা পাবেন আমার বিশ্বাস, দিবে একটা। অথবা ইকোনমিক্স নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ইকোনমিক্সে ভয় পাবেন না আপনারা। 3টা অধ্যায় দেখবো, খুব এ টু জেড দেখবো। আর এই জিনিসগুলো একটু পড়ে নেবেন আপনারা। তারপরে যদি না বোঝেন বলেন, আমি এগুলো ব্যাখ্যা করবো। যেগুলা স্টার দেয়নি বলতে যে সেটা মানে আসবে না এরকম কিন্তু না, এটা কিন্তু দেখবেন। আমার কাছে মনে হয়েছে তাই এটা দিয়েছে, আমরা তো আর প্রশ্ন করবো না, তাই না? এটা যে স্যার করবে তার কাছেও ইম্পর্টেন্ট হতে পারে, অলরেডি দিয়েছে, একটা সালে দিয়েছে অলরেডি। আচ্ছা, আমরা সুযোগ ব্যয়টা নিয়ে একটু আলোচনা করি।
এটা সুন্দর করে লেখা আছে, এটা আপনারা দেখেন, দেখলে ওটা বুঝতে পারবেন। আচ্ছা, সুযোগ ব্যয় কি চিত্র সহ ব্যাখ্যা করুন। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়, তাহলে আমাদের এখানে দুটা কথা বলা আছে, সুযোগ এবং ব্যয়। সুযোগ ব্যয়, ধরুন আপনার আপনার কাছে কিছু টাকা আছে, আপনার কাছে 1,00,000 টাকা আছে, আমি ব্যাংকের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলি। যদি এরকম ভাবে আসে যে ব্যাংক রিলেটেড কোনো উদাহরণ দিয়ে আপনি ব্যাখ্যা করুন, তাহলে তো আবার আটকে গেলেন বা ইয়া হবে। এখানে যে উদাহরণ আছে এটা তো বলবোই আমি, তারপরে ব্যাংক রিলেটেড উদাহরণ দিচ্ছি যাতে আপনি সহজে জিনিসটা অ্যানালাইসিস করতে পারেন। আপনার কাছে 1,00,000 টাকা আছে বা কোনো কাস্টমারের কাছে 1,00,000 টাকা আছে, এক্স এর কাছে 1,00,000 টাকা আছে। এক্স এখন কি করছে, যে আপনার ব্যাংকে এসে সে এফডিআর করতে চায়, সে এফডিআর করতে চায়, পরক্ষণে সে আবার ইয়া করতে চায়, সঞ্চয়পত্র কিনতে চায়, সঞ্চয়পত্র কিনতে চায়। তাহলে আপনার ব্যাংকে এফডিআর করলে আপনার জন্য একটু সুবিধা বা ভালো, আর সঞ্চয়পত্র কিনলে তো আপনার জন্য সুবিধাও ভালো না। তো সুবিধা ভালো না সেটা আমি পরে যাচ্ছি, আমরা ওই দৃষ্টিকোণ থেকে আমরা ভাবছি না। তাহলে আমরা এখন মিস্টার এক্স এখন চিন্তা করছে যে আমার তো টাকার প্রয়োজন, আমার হচ্ছে 6 মাস পরে টাকার প্রয়োজন, আমার লাগবে। তাহলে আমি 6 মাসের এফডিআর করবো, না সঞ্চয়পত্র তো 6 মাসে হবে না। তাহলে সঞ্চয়পত্র যদি কিনি তাহলে তো আমি ইয়া করতে পারতেন, তাহলে তো আমাকে সব হারাতে হবে। তাহলে এক্ষেত্রে সঞ্চয়পত্রতে যদি সে বিনিয়োগ করে, তাহলে সে দেখা যাচ্ছে 1,00,000 টাকায় 1,000 টাকা পাবে ধরুন। আর এফডিআর সে যদি বিনিয়োগ করে সে পাচ্ছে হচ্ছে ধরুন 900 টাকা বা 1,000 টাকা, 900 টাকা, ওখানে 1,000 পাচ্ছে, এখানে পাচ্ছে 900 টাকা। এখন এটা ফ্লেক্সিবল, যে কোনো মুহূর্তে এফডিআর, মানে যে কোনো মুহূর্তে বলতে 3 মাসও করতে পারে, 1 মাসও করতে পারে, 6 মাসও করতে পারে, ফ্লেক্সিবল একটা টাইম টেবিল নিয়ে সে এটা করতে পারে। আর সঞ্চয়পত্র এখানে করতে পারে, সমস্যা নেই। কিন্তু সঞ্চয়পত্র 1,000 টাকা পাবে, এটা 900 টাকা পাবে। এখন কোন ক্রমে যদি এফডিআর করে, মিস্টার এক্স এফডিআর করলো, তার মানে এই যে সঞ্চয়পত্রটা কিনলো না, সঞ্চয়পত্র না কেনার ফলে যে 1,000 টাকা আয় হারালো, এটাকেই বলে সুযোগ ব্যয়। এটাকে বলে কি, সুযোগ ব্যয়। আমি একজন ব্যক্তি সঞ্চয়পত্র না কিনে এফডিআর করলো ব্যাংকে, তাহলে সঞ্চয়পত্র থেকে লাভ যেটা পাইতো সেটা তো সে আর পাবে না, কারণ সেটা করেনি। তাহলে এই যে লাভটা, এই যে সুযোগটা সে হারালো, এটাকে বলে সুযোগ ব্যয়। বুঝতে পেরেছেন তো নাকি? অর্থাৎ আমাদের যে সম্পদ আছে বা আমাদের দুই জায়গা বা বিকল্প বিভিন্ন জায়গা থেকে যে আয়ের আমাদের উৎস থাকে, একটা জায়গা থেকে আয় প্রাপ্তির ফলে অন্য একটি আয়ের প্রাপ্তি যে আমরা হারাই, সুযোগ হারাই, এই হারানোটাকেই বলে সুযোগ ব্যয়। এখন এটা হচ্ছে মূল থিম আর কি। এখানে বলা আছে দেখুন, মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সসীম। আমাদের ইকোনমিক্সে কিছু ভাষা আছে, এই ভাষাগুলো আপনাকে প্রয়োগ করতে হবে, এইগুলো প্রয়োগ করতে হবে, তাহলে এই ইয়েটা একটু, মানে লেখাটা একটু স্ট্যান্ডার্ডাইজ হয় আর কি, হ্যাঁ, ভালো হয়। মানুষের অভাব অসীম, এই যে অসীম কথা আসবে, আপনি কিন্তু এখানে অল্প কথা ব্যবহার করতে পারতেন। মানুষের অভাব অল্প, মানে তো একই থাকবে, কিন্তু আমরা লিখবো না, মানুষের অভাব অসীম লিখতে হবে। সরি, মানুষের অভাব অল্প তো না, মানুষের অভাব এভাবে বেশি লিখতে পারে। অসীম মানে কি, এটা বেশি, তা মানুষের অভাব বেশি। তা কিন্তু এই বেশি কথাটা এখানে আমরা লিখবো না, এখানে এই শব্দগুলো ইউজ করব আমরা, এই শব্দগুলো ইউজ করব। এটা একটু ইকোনমিক্সের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন। তাহলে মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সসীম, মানে অল্প, সীমিত। তাহলে তাই প্রতিনিয়ত অভাব পূরণের জন্য মানুষকে দ্রব্য বাছাই বা নির্বাচন করতে হয়। একটি সম্পদ দ্বারা 2 বা ততোধিক দ্রব্য সেবা উৎপাদন করা সম্ভব। যেটা আমি বললাম, একটি দ্রব্য দ্বারা আপনার কাছে 1,00,000 টাকা আছে, সে 1,00,000 টাকা 2 বা ততোধিক জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। এফডিআর করতে পারেন, সঞ্চয়পত্র করতে পারেন, অথবা পুকুরে ইনভেস্ট করতে পারেন, মানে মাছ চাষে ইনভেস্ট করতে পারেন, তাই না? যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন আপনি। 2 বা ততোধিক জায়গায় ইনভেস্ট করে, সে কথা এখানে বলা আছে যে একটি সম্পদ দ্বারা 2 বা ততোধিক দ্রব্য সেবা উৎপাদন করা সম্ভব। যেমন একটি জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা সম্ভব, কিন্তু উক্ত জমিতে যে কোনো একটি ফসল উৎপাদন করলে অন্য আরেকটি ফসল উৎপাদন করা যায় না। যেমন 1 কুইন্টাল জমিতে একই সাথে ধান এবং পাট উৎপাদন করা যায় না। তাহলে আপনার যে জমি আছে, ওই জমিতে কি ধান আর পাট একসাথে লাগাতে পারবে? সমস্তটা লাগা যাবে না। ধান উৎপাদন করলে ধান, পাট উৎপাদন করলে পাট, সে কথা বলা আছে। আচ্ছা, ফলে একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য দ্রব্যের উৎপাদন হারাতে হয়। এই যে যদি ধান উৎপাদন করি, আমরা পাই, ধরুন একটা জমিতে আমরা যদি ধান উৎপাদন করি 50 মণ ধান পাবো। পাট উৎপাদন করলে সেখানে হয়তো দেখা যাচ্ছে যে আমরা পাট পাবো হচ্ছে 40 মণ।
40 মণ পাট পাবো। তাহলে আমরা ধান উৎপাদন করলে 50 মণ ধান পাচ্ছি, পাট পাচ্ছি না। আর পাট উৎপাদন করলে ধান পাচ্ছি না। তাহলে জি জি, জেআইবিবিটা হচ্ছে জেআইবিবিটা এই যে একটু পরে শুরু হবে এআইবিবি। জি জি। সময়টা এমন হয়ে গেছে যে একটু মন খুলে যে একটু সময় নিয়ে কথা বলবো এটা বলার মতো পরিস্থিতি নাই। মানে এত সময় ছোট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই যে আমরা উৎপাদনটা হারাচ্ছি, একটি দ্রব্য উৎপাদনের ফলে আরেকটি দ্রব্য উৎপাদন হারাচ্ছি, এটাকে বলে ওই দ্রব্য সুযোগ ব্যয়। মানে ধান চাষের সুযোগ ব্যয় হচ্ছে পাটের উৎপাদন, আর পাট চাষের সুযোগ ব্যয় হচ্ছে ধান উৎপাদন। নিয়ে যাও। তাহলে এখানে বলা আছে, সুতরাং একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য দ্রব্য যে পরিমাণ ত্যাগ করতে হয় তাকে ওই দ্রব্যটির সুযোগ ব্যয় বলে। এই যে কথা, এত কিছু আলোচনার কথাটা এর মধ্যে, যে কোনো একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য কোনো দ্রব্য যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় বা হারাতে হয় তাকে বলে দ্রব্যটি সুযোগ ব্যয়। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, আপনাদের আসার সম্ভাবনা খুবই বেশি। এখানে আবার আমাদের কিছু গাণিতিক উদাহরণ বলে দেওয়া আছে যে একটি দ্রব্য অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্য উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণ হলো সুযোগ ব্যয়। যেমন 1 কুণ্ড জমিতে ওই যে ধান উৎপাদন করলে এই যে 10 মণ পাট পাওয়া যেত আর 15 মণ ধান পাওয়া যেত, এইভাবে বলে দেওয়া আছে এখানে। যদি জমিতে পাট উৎপাদনে ব্যবহৃত হয় তবে ধান উৎপাদন করা যাবে না। তবে 10 মণ পাট উৎপাদন করলে 15 মণ ধান উৎপাদন করা যাবে না। আবার 10 মণ পাটের সুযোগ ব্যয় হলো 15 মণ ধান। তাহলে আমরা এই যে 15 মণ ধান পাবো না, সেটা সুযোগ ব্যয় হচ্ছে 15 মণ ধান, যেটা পাবো না সেটা হচ্ছে সুযোগ ব্যয়। এটা মাথায় রাখবেন। এবং এটা চিত্র মাধ্যমে যখন ফুটে তুলবো, আমরা দুটি দ্রব্য সুযোগ ব্যয়ের যে চিত্রটা, আমাদের ইকোনমিক্সের কিছু মজার আছে, ব্যাপার আছে। এই জিনিসগুলো একটু টেকনিক্যালি যদি আমরা হ্যান্ডেল করি তাহলে আমরা এখানে অনেক চিত্র আপনি পাবেন, ইকোনমিক্স অনেক চিত্র পাবেন। বেশিরভাগ চিত্র এই ক্যাটাগরি, এই যে এরকম ক্যাটাগরি, অধিকাংশ চিত্র। এবং কোন ক্যাটাগরির আরেক ধরনের চিত্র সেটা আমি আপনাদের বলবো। হ্যাঁ, তো এই চিত্র এইরকম ক্যাটাগরির চাহিদা চাহিদা তার মানে আমাদের এরপরে আমাদের ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বৃদ্ধি, মানে অনেক কটা টপিক নিয়ে এই ধরনের চিত্র আমরা তুলে ধরবো আর কি। আচ্ছা, তো আমরা এর চিত্রটা যখন দেখাতে যাব ঠিক তখন আমাদের এইরকম হবে, এই চিত্রটার অবস্থাপন এইরকম হবে। তো এইদিকে আমরা এই ওএক্স অক্ষে হচ্ছে আমাদের ধান দেখাইছি, আর ওয়াই অক্ষে হচ্ছে পাট দেখাইছি। এদিকে আমাদের উৎপাদন হচ্ছে 5 মণ পাট, 8 মণ পাট, আর এটা হচ্ছে 10 মণ পাট। এদিকে হচ্ছে আমাদের 9 মণ, 12 মণ, 15 মণ। এটা কাল্পনিক সংখ্যা, এগুলো আমরা নিজেরা আপনি ইচ্ছা মতো আপনি ধরতে পারেন, কিন্তু এই অনুযায়ী আবার ব্যাখ্যা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই যে কার্ভ লেখাটা দেখছেন, এই যে কার্ভ যে রেখাটা দেখছেন, এই যে এ থেকে শুরু হয়েছে, যে এ থেকে শুরু হয়েছে, এই যে বি আসে শেষ। তাহলে এই যে এবি রেখাটা আছে, এই রেখাটার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি রেখা। এই পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। একটি জমিতে বা আমাদের যদি সর্বোচ্চ সম্ভাবনা যদি আমরা পাট উৎপাদনের কাজে লাগাই, তাহলে আমরা সর্বোচ্চ এই 10 মণ পর্যন্ত পাট উৎপাদন করতে পারবো। তখন এটা জিরো, তখন এটা উৎপাদন করতে পারবো না। এই উৎপাদন সম্ভাবনার সবটুকু যদি আমরা কাজে লাগাই পাট উৎপাদনের কাজে, তাহলে 10 মণ পর্যন্ত পাট উৎপাদন করতে পারবো, তখন ধান উৎপাদন করতে পারবো না। আবার এই উৎপাদন সম্ভাবনার এই এ পর্যন্ত আগে যদি আমরা সবটুকু এদিকে কাজে লাগাই, মানে বি পর্যন্ত কাজে লাগাই, তাহলে আমরা উৎপাদন বি পর্যন্ত করতে পারবো, মানে 15 মণ পর্যন্ত করতে পারবো, তখন পাট উৎপাদন করতে পারবো না। মানে আমরা সকল প্রযুক্তির সকল উপকরণ যদি আমরা কাজে লাগাই, তাহলে সর্বোচ্চ ওই দ্রব্য সর্বোচ্চ পরিমাণ মানে ধান 15 মণ উৎপাদন করতে পারবো, তখন পাট জিরো। আর যখন আমরা পাট উৎপাদন সর্বোচ্চ করব 10 মণ করবো, তখন এটা জিরো। কিন্তু যখন আমরা ওই জমিতেই পাটের উৎপাদন কমিয়ে নিয়ে আসবো, ধরুন পাটের উৎপাদন, যখন আমরা পাটের উৎপাদন একটু কমিয়ে নিয়ে আসবো, 10 থেকে 8 কমিয়ে নিয়ে আসবো, তাহলে তখন আমাদের কি হবে, পাটের উৎপাদন কমে গেল, তখন আমাদের কি ধান উৎপাদন তো জিরো ছিল, যখন 10 মণ ছিল তখন ধান জিরো ছিল। যখন এটা একটু কমে আসলো, তখন এটা এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সোজা টানলাম, এখান থেকে নিচের দিকে, নিচের অক্ষে যদি টানি তাহলে আমরা এখানে আসবে। তখন তার মানে কি আমরা 9 মণ ধান উৎপাদন করতে পারবো।
মানে আমরা যখন 8 মণ পাট উৎপাদন করতে পারবো তখন 9 মণ ধান উৎপাদন করতে পারবো। আবার আরো যদি কমিয়ে এখানে নিয়ে আসি, 5 মণ পাট যদি উৎপাদন করি, তাহলে এটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভে এখানে যুক্ত হয়ে এখান থেকে আমাদের নিচের দিকে আসবে। তাহলে এই নিচের দিকে ধানের রেখার এখানে আমাদের 12 মণ ধান উৎপাদন করতে পারবো। অর্থাৎ এদিকে পাটের উৎপাদন কমতেছে, ধানের উৎপাদন বাড়তেছে, আবার এদিকে পাটের উৎপাদন বাড়বে, ধানের উৎপাদন কমবে। এই হচ্ছে বিষয় এখানে। তো এই টপিকটা একটু ভালো মতো আপনাদের দেখতে হবে। এটা এটা যেহেতু আসার সম্ভাবনা অনেক বেশি, এবং অনেক বেশি আসার সম্ভাবনা এটা, যে আমাদের পাটের উৎপাদন, আমি সংক্ষেপে বললাম, এখানে পাটের উৎপাদন 10 থেকে 8 যখনই হচ্ছে, যখনই 8-এ আসলো, 10-এ থাকলে তো 0, 8-এ যখনই আসতেছে তখন 8-এর রেখাটা কোথায় আছে? 9, তাহলে আমাদের ধানের উৎপাদন বেড়ে 9 চলে যাবে। আবার 18 থেকে যখন আমাদের কমে 5-এ আসবে, তখন আমাদের 9 থেকে বেড়ে 12 যাবে। এই যে 5 কোথায় গিয়ে লাগছে? এখানে গিয়ে লাগছে। তার মানে কি, একটি দ্রব্য উৎপাদন কমলে আরেকটি দ্রব্য উৎপাদন বাড়তেছে। হ্যাঁ, তাহলে এই যে আমরা এখানে উৎপাদন যে একটা কমলাম একটা বাড়ালাম, তাহলে এর সুযোগ ব্যয় কোনটা এখানে সেটা আলোচনা করা আছে। যে আমরা যে এই যে আমরা 2 মণ পাট এখানে হারালাম, 2 মণ পাট হারালাম, এর ফলে কি হয়েছে? আমরা 9 মণ ধান পেয়েছি, তাই না? ধান তো আগে 0 ছিল, যখন 10 মণ পাট উৎপাদন করছি তখন তো 0। তাহলে যখনই আমরা কমে নিয়ে আসলাম, মানে 2 মণ পাট আমরা ছাড় দিলাম, তখন আমরা 10 মণ ধান 9 মণ ধান পেলাম। আরো যখন আমরা ধান পাট যখন উৎপাদন কমিয়ে নিয়ে আসলাম, তখন আমরা ধান পেলাম কয় মণ? 12 মণ ধান পেলাম। তার মানে এই 10 থেকে 5 মণে নামে আসলো, মানে 5 মণ আমরা সুযোগ ব্যয় মানে হারালাম, এদিকে 12 মণ আমরা ধান পেলাম। তাহলে এই 12 মণ ধানের সুযোগ ব্যয় হচ্ছে কি? 5 মণ পাট। এখানে এটা সুন্দর করে লেখা আছে যে সমাজের সমস্ত সম্পদ এবং উপকরণ দ্বারা 15 মণ পরিমাণ ধান দ্রব্য অথবা 15 মণ পরিমাণ পাট দ্রব্য উৎপাদন করা সম্ভব। চিত্র অনুযায়ী 15 মণ পরিমাণ ধান দ্রব্যের সুযোগ ব্যয় হলো 10 মণ পরিমাণ পাট দ্রব্য। ওই যে আমরা যদি এটা উৎপাদন করি তাহলে এটা পারবো না, এটা পারলে এটা পারবো না, ওই কথা, একই কথায়। আচ্ছা, এটা একটু দেখে নেবেন। যদি কোনো সমস্যা হয় একটু প্রশ্ন আপনারা একটু দাগান্বিত করবেন। এটা কিন্তু দাগাবেন, আপনারা বিভিন্ন কালার ইয়ে নেবেন, পেন নিয়ে এটা দাগাবেন যে জায়গায় বুঝতেছেন না। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ এই 3টা প্রশ্ন দেখলাম। এই 3টা প্রশ্নই আপনারা একটু বাসায়, 3টা না, 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্নই আপনারা বাসায় দেখবেন, আর অন্য কোনো দেখার দরকার নেই। এই 2টা প্রশ্ন দেখবেন। এই 2টো প্রশ্নের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আরো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন আছে, এটা যে এটা আপনারা পড়লেই পারবেন, এটা অত বেশি না, এটা থিওরিক্যাল। এই প্রশ্নটা একটু সাথে পড়বেন। আমি আপনাদের পড়া কিন্তু এটা আমরা ক্লাসে করব এবং ধরবো, এবং যেটা পারবো না সেটা কিন্তু নিজের থেকেই সেখানে আলোচনা করবো আর কি। বা যেটা কোনো খটকা লাগবে, সমস্যা হবে, আপনি বলবেন, আমি এখানে আমরা ডিসকাস করব, সবাই মিলে ডিসকাস করব, খুব ভালো লাগবে। তো ঠিক আছে, এই 3টা প্রশ্ন একটু দেখবেন আপনারা। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বাসায় একটু দেখবেন 3টা প্রশ্ন। একটা হচ্ছে এই 2 নাম্বার, একটা হচ্ছে 5 নাম্বার, আর একটা হচ্ছে কই গেল, এই যেটা এই ইতিবাচক 8 নাম্বার। 2 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার, এই 3টা প্রশ্ন একটু দেখবেন। আমরা এমন ভাবে আগাবো যেন আপনার যেন এটা মিস না হয়, আপনার এবারে টার্গেট যেন মিস না হয়, এইরকম ভাবে আমরা আগাবো। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করছি আমরা। হ্যাঁ, জি, হ্যাঁ, জি। শীতটা এখনো পাইনি স্যার। শীট তো পাঠিয়ে দিয়েছি ভাই, সেদিনই পাঠিয়ে দিয়েছি। এরকম তো হওয়ার কথা না। আসেনি। আজকে তো অনেকে পেয়েছে, ফোন দিয়েছিল। আচ্ছা যাক, তাহলে রবিবারে হয়তো পেয়ে যাবেন। এটাও কুরিয়ার আচ্ছা, সার্ভিস। থ্যাংক আমি ইউ। এবারে আমার সার্ভিসটা একটু প্রথম, তো এটা যার কারণে কুরিয়ার সার্ভিসটাই প্রথম, যার কারণে একটু আমিও বেকায়দে পড়ে গেছি আর কি। ঠিক আছে। সামনের থেকে আরো মডিফাই করবো আর কি। যে ঠিক আছে। আচ্ছা, জি, আচ্ছা, সবাই ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম।